এখন আমি এই বাইকটার মধ্যে লিকুইড কুল আমার কি দরকার? ইঞ্জিন গরম হইতেছে, আবার ঠান্ডা তো হয়ে যেতেছে। কখনো কি ইঞ্জিন গরম হওয়ার কারণে ওভারহিটিং লাইট জ্বলে উঠতেছে? যদি জ্বলে ওঠে তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ইঞ্জিনে দরকার ছিল হচ্ছে লিকুইড কুল বা অয়েল কুল বা কিছু। 3:38-এ ভিডিও রেকর্ড শুরু করছি আমি নতুন বাজার থেকে, যে রোডটা টেকনিক্যালের দিকে বাংলা কলেজের দিকে বের হয়ে গেছে। ওই রাস্তাতে কাঁধে একটা ব্যাগ আছে, এখন আর দেখাইতে পারবো না। অ্যান্ড যাচ্ছি হচ্ছে একটু বিএসবি মার্টে। অনেকদিন বিএসবিতে যাওয়া হয় না, তাই আজকে ঠিক করলাম একটু বিএসবিতে যাবো আর একটু বাইক টাইক দেখবো আর কি। আর মূলত ওনাদের সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, এই কারণেই ওই পাশে যাওয়া। বাট তারপরেও ওই পাশে যাওয়াটাই মূল কাজ না, মূল কাজ এর মধ্যে আরও অনেক কিছুই বের হয়ে যাবে। একটা প্রশ্ন লাস্ট কয়েকদিন খুব আমার ফিডে এটাকে বলে, মানে পোস্টে আর কি ঘুরপাক খাচ্ছে, রানা ভাই আপনি কি করেন? আরেকটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে, রানা ভাই বিয়ে কি করে ফেলছেন, করবেন না কি, আপডেট কি? আর এই ধরনের ব্যাপার স্যাপারগুলা, যাই হোক এগুলা নিয়ে ওই যে কিউএন এর শ্যুট চলতেছে, আমি প্রশ্নগুলা কালেক্ট করতেছি। ওই প্রশ্নগুলা সবগুলা উত্তর একসাথে দিয়ে দিব। এই বেটা আগানা একটু, তাহলে আমি দিকটা বেরোয় যেতে পারি, একসাথে সব উত্তর দিয়ে দিব। তবে আমার প্রফেশন মূলত ভাই আমি বেকার, মানে বেকারই বলতে গেলে ভাই। আমি আসলে কিছু করি না, এই যে বাইক টাইক চালাই, ঘুরি ফিরি, ভিডিও শ্যুট করি, টুকটাক কিছু টাকা পয়সা পাই অনলাইন থেকে, তাও 1 মাসে পাই তো 2 মাস পাই না, এরকমও হয়। আর এছাড়া এই যা একটু টাকা পয়সা কামাইছি মাঝখানে, একটু রিলে ইনকাম ভালো ছিল, ওইগুলো আবার বিভিন্ন দিকে একটু ইনভেস্টমেন্টে গেছি, বিভিন্ন কোম্পানির সাথে দেখা গেছে যে যেখানে ইনভেস্ট করলে একটু সেফ, ওই সমস্ত জায়গায় ইনভেস্ট করে রাখছি। তো এভাবেই মোটামুটি চলে যাচ্ছে দিনকাল। আর বাইক তো আসলে কেনা বেচা এগুলোর সাথে আমি আছি, কিন্তু সরাসরি নাই আর কি। বিভিন্ন বাইক ব্র্যান্ডের সাথে আমার কাজ আছে, ওইটা আসলে এই ভ্লগিংয়ের বাইরে। ভ্লগিংটা টোটালি আমি এই সমস্ত ব্যাপার থেকে বাইরে রাখি। মানে এরকমও ব্যাপার আছে, ধরেন কোনো একটা ব্র্যান্ডের সাথে বা কারোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে, কিন্তু ওই ব্র্যান্ডেরই বাইকের যখন কথা বলি তখন ভালো খারাপ দিক বাদ দিয়ে কথা বলি না। তো এটা আসলে ব্র্যান্ডের সাথেও আমার কোনো ঝামেলা হয় না এগুলা নিয়ে। তো এগুলা ব্যবসায়িক আলাপ আসলে ভাই। ব্যবসায়িক জীবন আর এই নর্মাল জীবনটা একটু ডিফারেন্ট এই দুইটার মধ্যে। তবে সব কিছুর পর প্রত্যেকটা মানুষের আসলে যেটা উচিত সেটা হলো ইনকামের রাস্তাটা ঠিক রেখে তারপরে এন্টারটেনমেন্ট খোঁজা উচিত। ভ্লগিংটা হচ্ছে আমার এন্টারটেনমেন্ট। বাট আমরা যে টাইমে, বাইকটা সুন্দর দেখেন, আমরা যে টাইমে ঢুকছি ভ্লগিংয়ে, ওই টাইমটা ভ্লগিংটা এন্টারটেনমেন্টের সাথে সাথে খুব ইজি ছিল হচ্ছে এটা নিয়ে কিছু করাটা। বাট এখন কম্পিটিশন অনেক বেশি চলে আসছে। মানে একটা জিনিস বুঝেন, আপনি কোনো একটা সেক্টরে যদি প্রথম দিকে ঢুকেন তখন ওই সেক্টরটা ওইখান থেকে ডেভেলপ করে আপনি একটা পর্যায়ে যাওয়াটা, মানে ওইটা মোটামুটি আপনার উপরে একটা বড় দায়িত্ব থাকবে, কারণ ওই সেক্টরটা আপনি হয়তো ডেভেলপমেন্টের পেছনে একটা বড় ভূমিকা রাখতেছেন। এটা যেমন সত্যি, ঠিক ওরকম আবার ইজিও হবে, কারণ কম্পিটিটর অনেক কম। কম্পিটিটর কম থাকার কারণে আপনি ইজিলি মানে কাজ করতে পারবেন। যেমন লকডাউনে আমরা কিছু ভ্লগার খুব ইজিলি কাজ করে একটা জায়গা বানিয়ে নিতে পারছিলাম তখন। আবার একটা মজার ব্যাপার দেখেন, এখন যারা ভ্লগিংয়ে আসতেছে তারা ধরেন আমাদের ভ্লগগুলো দেখে খুব ইজিলি একটা আইডিয়া নিয়ে নিতে পারবে যে শুরু থেকে কিভাবে ডেভেলপ করতে হয় বা কিভাবে করতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো এখানেও কষ্ট আছে। কষ্ট আছে সেটা কি জানেন? সেটা হলো এখন তো অনেকেই এটা দেখে বুঝতে পারবে, তাই না? আর যখন আপনার কম্পিটিটর বেশি তখন আপনাকে অবশ্যই তাদের চেয়ে ভালো কাজ দিয়ে মার্কেটে টিকে থাকতে হবে। এই হলো একটা ব্যাপার। আমাদের জন্য তো ভ্লগিং হয়ে গেছে ভাই ডাল ভাত, সত্যি কথা। মানে আমি যে ভ্লগিং করি এটা আমি কাজ হিসেবে তো করি না, এই জন্য হয়তো আমার কাছে ডাল ভাত। আর এটা করে যে আমার খাইতে হবে ব্যাপারটা তা না, আমার কাছে ভালো লাগে। আমি যে একা এক জায়গায় যাইতেছি, বিএসবি ম্যাটে যাইতেছি, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা আড্ডা দিতে দিতে যেতে পারতেছি, এটা আমার কাছে খুব, আমি এনজয় করি এই ব্যাপারটা। এই জন্য আমি ভ্লগ করি মূলত, নট ফর অনলি মানি, খালি টাকার পেছনে খুঁজে বা ছুটে যে আমি ভ্লগ করি ব্যাপারটা তা না। যাক, আমরা আজকে মোটামুটি দুপুর বের হইতে পারছি। দিন এখন মোটামুটি বড়। অ্যান্ড ডাচ বাংলার ব্যাংক হচ্ছে এইখানে, যদি কেউ 1 নাম্বার ডাচ বাংলা খুঁজেন তাহলে এইখানটায় পাবেন, র্যাঙ্কস ইমার্টের ঠিক উল্টা পাশে। এই এলাকাকে মনে হয় চাইনিজ বলে, মেবি এই এলাকাকে চাইনিজ বলে। আর হচ্ছে যেটা বলতেছিলাম 3:43 এখন সময়, তুলনামূলক উইকডে হিসাবে
আজকে রাস্তাঘাট ভালোই ফাঁকা আছে, একদম ভিড়ভাট্টা পরিপূর্ণ না, সুন্দর ফাঁকা রাস্তাঘাট দিয়ে আমরা যাইতে পারতেছি। নর্মালি এই টাইমে এই রাস্তা অনেক ভিড়ভাট্টা থাকে, আমি এরকম ফাঁকা এই রাস্তা কখনোই পাই নাই, কীরকম যেন হরতাল হরতাল লাগতেছে। তবে হ্যাঁ, সম্ভবত আজকে দিকের মার্কেট বন্ধ, কারণ প্রত্যেকটা মার্কেটের দরজা জানালাগুলা বন্ধ, দোকানগুলা বন্ধ। উইকের যেই ছুটির দিন সম্ভবত এইদিকে মার্কেটের ছুটির দিন হচ্ছে আজকে। যা কথা বলতে বলতে চলতে চলতে আমরা 1 নম্বর সেই ব্রিজের মোড় পার হয়ে গেলাম। 1 নম্বর গোলচত্বর কিন্তু আবার দুইটা, মানে গোলচত্বর বলতে এখানে হচ্ছে ব্রিজ পারাপারের যে ব্রিজের গোলচত্বর হচ্ছে এইটা, আর সামনে যেটা আছে ওটা হচ্ছে গাড়ি ঘোড়ার গোলচত্বর, ওখানে আবার কোনো ফুট ওভার ব্রিজ বা এই সমস্ত জিনিসপত্র নাই। আচ্ছা, আপনারা যারা নিউ মার্কেট যান তাদের জন্য একটু ইনফরমেশন দেই। এই যে বাম দিকে এটা কিন্তু মিরপুর নিউ মার্কেট, এখানেও লেখা আছে মিরপুর নিউ মার্কেট। এন্ড এখানে যত রকমের মানে ব্র্যান্ড আছে সব কিছুই আছে। তা আমরা অনেক সময় ওই নিউ মার্কেট গিয়ে হতাশ হই, এত ভিড় ভাট্টা। এখানে যে দেখেন জুতা, শৈশব, টপ 10, দ্য ফুড কোম্পানি, সানভিস, জিনজিয়ান চাইনিজ রেস্টুরেন্ট, রঙ্গজয়ী, ইজি ফ্যাশন, সব কিছুই আছে এখানে। ব্যাংক এশিয়াও আছে। আর এটা কি খোলা আজকে? এটা আজকে খোলা খোলা লাগতেছে। এটা সম্ভবত 1 নম্বরের ওই ইসের আওতায় পড়ে নাই, নিউ মার্কেট তো। ঢাকা নিউ মার্কেট আবার মঙ্গলবার বন্ধ থাকে। যাক, যেখানে আমরা ছিলাম চলেন আমরা ওইখানেই, মানে আমাদের রোডে থাকি আমরা। আজকে বাইকটারে একটু বেশিক্ষণ চালানো হয়েছে, এই কারণে বাম পায়ের পায়ে একটু গরম লাগতেছে আমার। আর এটা থেকে আমার মনে পড়লো আসলে এরকম গরমের দিনে বাইক থেকে গরম লাগাটা স্বাভাবিক। রিসেন্ট MT-15-এরও ডান পাশে যখন ফ্যান অন হয়, হাফ প্যান্ট পরে যখন বাইক চালাই প্রচণ্ড পরিমাণ গরম লাগে। অ্যান্ড এই ব্যাপারগুলো একদম নর্মাল। আর এই সমস্ত কারণেই হচ্ছে প্রত্যেকটা বাইকে বিভিন্ন রকম কুলিং সিস্টেম ব্যবহার করা হয়। যেমন এই যে আমার সামনে যে বাইকটা দেখতেছেন, ফার্স্ট যে বাইকটা N160, এটা একসময় কুলিং সহ আসতো। অ্যান্ড পরবর্তীতে যখন ডিজিটাল মিটার আসলো তখন কুলিংটা বাদ দিয়ে দিছে, কারণ এই ইঞ্জিনে আসলে কুলিংয়ের প্রয়োজন পড়ে না। যদিও অয়েল কুল ছিল, এদিকে কোনোগুলার মধ্যে কুলিং নাই। হর্নেটেও কুলিং নাই, এক্সব্লেডেও কুলিং নাই, এইটাতে আছে। বাট ওই অয়েল কুল এয়ার কুল অনেকটা সেম জিনিস। তো লিকুইড কুল যতক্ষণ না হবে ততক্ষণ আসলে ওইভাবে ওটারে কুলিং বলা যায় না। আর এই বাইকটা যেটা, এটার মধ্যে আছে হচ্ছে লিকুইড কুল। তো দাঁড়ান, আমরা কুলিং নিয়ে কথা বলবো। তার আগে এখানে অনেকদিন পরে আসলাম তো, ভাইদের সাথে একটু আড্ডা টাড্ডা দিয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করে তারপরে কুলিং কোনটা আসলে বাইকের জন্য জরুরি বা কুলিং সহ বাইক কেনা উচিত কিনা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। যেহেতু এটা একটা 250 সিসি বাইকের পরে হচ্ছে 350 সিসি বাইক আছে বাংলাদেশে যেগুলায় কুলিং নাই, 350 সিসি যেগুলা। হ্যাঁ, এইখানে এই বাইকের পিছনে এটা কী লাগাইছে রে ভাই? পেছনে থেকে সামনের সিটে হেলান দেওয়া, আর এটারে সম্ভবত কোনোভাবে পেছনে হেলান দেওয়ারও বানানো যায়। এটা সিএলসি হচ্ছে সিএফ মোটর একটা বাইক, মেবি বাইকটা আমি চালাইছিলাম। হেলান না দেওয়ার ব্যবস্থা থাকলে পেছনের সিটটা খুব মুশকিলের হয়ে যায় এই বাইকটায়। কাজ সারি আগে, হ্যাঁ, তারপরে ফিরবো আবার আমরা বাড়ি। ভাই, কত মাস পরে যেন আজকে বিএসবি মার্টে আসলাম। ওনাদের সেই রমরমা মানে যেগুলা রে কি বলে বড় বাইকের কালেকশন এখনও আছে। মামা 4:09 আমরা এখান থেকে বের হইলাম। অনেকক্ষণ আড্ডা দিছি মামার সাথে, বেশ ভালো লাগলো। আবহাওয়াটা মেঘলা হয়ে যেতেছে, মূলত এই জন্যই বের হওয়া। আর 7:30টার মধ্যে জিমে ঢুকবো, এটাও আরেকটা ব্যাপার। 4:30টার মধ্যে জিমে ঢুকলে 6টার মধ্যে ইনশাআল্লাহ জিম থেকে আবার বের হয়ে বাজার সদাই করতে হবে, তারপরে বাসায় ঢুকতে হবে। তো টুকটাক কাজের চাপ আছে, এই জন্য এখানে আড্ডায় বেশি সময় নষ্ট করলাম না। আর যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো বাইকের যে ইঞ্জিন ঠান্ডা করার যে ব্যাপারটা। মূলত 3 রকমের ইঞ্জিন ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, এটা তো আমরা জানি। 3 রকমের মধ্যে 2টা জিনিস খুবই মিল আছে আর একটা একটু ডিফারেন্ট। এর মধ্যে প্রথমটা হচ্ছে এয়ার কুল আর দ্বিতীয়টা হচ্ছে অয়েল কুল। অয়েল কুলটাও তেলটা উপরে উঠে বাতাস ঠান্ডা করে। আর সবচেয়ে যেটা মানে এক্সপেন্সিভ বা সবচেয়ে যেটা ফলপ্রসূ সিস্টেম বা টেকনিক সেটা হলো ওয়াটার কুল বা লিকুইড কুল। এটার মধ্যে কুলেন্ট বা পানি থাকে, অ্যান্ড কুলেন্ট বা পানি হচ্ছে ইঞ্জিনটাকে ঠান্ডা করে, অ্যান্ড ওইটাও একটা ফ্যান দিয়ে দেন ঠান্ডা করা হয় রেডিয়েটারে আসার পর। আর যেটা অয়েল কুল, এটার মধ্যে রেডিয়েটারে এসে দেন এই বাইক চলার সময় ওটা ঠান্ডা হয়ে যায় এক। আর আরেকটা সিস্টেম আছে ফ্যান দিয়েও ঠান্ডা করা হয়। তো আসলে ঠান্ডা করার জন্য মূলত কাজ করে লাস্টে গিয়ে বাতাসি। এখন কথা হচ্ছে 350 সিসি বাইক রয়্যাল এনফিল্ডের মধ্যে কোনো কুলিং সিস্টেম দেওয়া হয় নাই। এটার মধ্যে জাস্ট কয়েকটা ফিঞ্চ টাইপের দেওয়া হয়েছে, হিটসিং টাইপের দেওয়া হয়েছে, আর ওই হিটসিংগুলো বাতাসে ঠান্ডা হয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করে। আর এদিকে 250 বাইকের মধ্যে অয়েল কুল করা হয়েছে হচ্ছে পালসার এই
F250 N250 এগুলাতে, আর 160-এর মধ্যে করা হয়েছে হচ্ছে টিভিএস 4V, এগুলাতে লিকুইড কুল না, এটা বলে হচ্ছে অয়েল কুল দেওয়া হয়েছে। তো আমাদের একটা চাওয়া থাকে বা কিছু 160 N160-তে আগে ছিল অয়েল কুল, পরবর্তীতে অয়েল কুল আর রাখে নাই, আর এটা নিয়ে আমরা খুব চিন্তায় থাকি যে আরে অয়েল কুলটা বন্ধ করে দিল, এয়ার কুল করে দিল, ধ্যাত দাম কমানোর জন্য এসে। আসলে ব্যাপারটা ওরকমও না আবার ওরকমও। দামটা কমানোটা যেমন জরুরি, ঠিক ওরকম হিসাব কিতাব করে যদি দেখেন যে অয়েল কুলটা আসলে জরুরি না, এয়ার কুলেই হয়ে যেতেছে আপনার যে ইঞ্জিন, তো সেখানে অয়েল কুল বা লিকুইড কুল দিয়ে লাভ কি? যদি পারফরমেন্স ইঞ্জিন হয়, সেটা স্পিডের দিকে হোক বা অন্য কোনো দিকে হোক, স্পেশাল কোনো পারফরমেন্স যদি আপনি কোনো ইঞ্জিন থেকে চান, সেই ক্ষেত্রে সেই ইঞ্জিনে আপনি হয়তো লিকুইড কুল রাখতে পারেন। ভাই লিকুইড কুল রাখতে গেলে ফুল ইঞ্জিনের সেটআপে একটা বড় খরচ চলে আসে, বিশাল একটা খরচ চলে আসে। একটা MT-15-এর দাম তো এমনি এত না, তাই না? এটার ইঞ্জিনেই অনেক টাকা চলে গেছে অয়েল কুল অ্যান্ড আদার্স এগুলা করতে গিয়ে। তো এই সমস্ত কিছু ব্যাপারের কারণে বাইকের দাম বেড়ে যায় দেখে দেখা যায় যে পারফরমেন্স ইঞ্জিন ওই বাইকগুলোতেই দেওয়া হয়, যে বাইকগুলো একটু প্রিমিয়াম বা একটু ওইভাবেই বানানো হয়। এখন জরুরি না যে কোনো বাইকে লিকুইড কুল। এখন আমি এই বাইকটার মধ্যে লিকুইড কুল আমার কি দরকার? ইঞ্জিন গরম হইতেছে, আবার ঠান্ডা তো হয়ে যেতেছে। কখনো কি ইঞ্জিন গরম হওয়ার কারণে ওভারহিটিং লাইট জ্বলে উঠতেছে? যদি জ্বলে ওঠে তাহলে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই ইঞ্জিনে দরকার ছিল হচ্ছে লিকুইড কুল বা অয়েল কুল বা কিছু, যদি অয়েল কুল না থাকে। নর্মালি যেভাবে ইঞ্জিনগুলো বানায় এবং আমাদের পরিবেশ পরিস্থিতিতে যেই ওয়েদারটা বা যে টেম্পারেচারটা থাকে, এই টেম্পারেচারে বন্ধ হয়ে যাওয়ার কথা, মানে গরমটা উপরে উঠে আবার গরমটা নেমে যাওয়ার কথা, বন্ধ না নেমে যাওয়ার কথা। আর যদি বেশি গরম হয়ে যায়, ওভারহিট হয়ে ওভারহিটের লাইট জ্বলে ইঞ্জিন অফ হয়ে যাবে। সেন্সর এইভাবেই করা থাকে। তো সেখানে ভয়ের কোনো কারণ নাই যে ইঞ্জিন গরম হইলে খুব একটা ঝামেলা হয়ে যাবে। অ্যান্ড যে কোনো বাইককে আমরা ভালো খারাপ বিবেচনা, দেখছেন উল্টা গেছে, যে কোনো বাইককে আমরা ভালো এবং খারাপ বিবেচনা করি হচ্ছে এই সমস্ত এই যে কুলিং সিস্টেম আছে কি নাই এগুলা দিয়ে। একটা সিম্পল কথা বলি, আজ থেকে 5 বছর আগে যান, আজ থেকে 10 বছর আগে যান, আর একটু মজা হবে। চাইনিজ কিছু বাইক আসতো, ধরেন 50টা 20টা বা 100টা এরকম কিছু বাইক আসতো, অনেক অপশন অনেক ফাংশন থাকতো, দামও মোটামুটি কম ছিল। কিন্তু কিছুদিন পর ওই বাইক আর চলতো না। এখনও বাংলাদেশে এমন কিছু বাইক আছে, আমি একটা চালাইছিলাম, আমি আর নাম বলতে চাচ্ছি না। তো ওই বাইকটা খুব ABS অফ করা যায়, এই করা যায় সেই করা যায়, কিন্তু ভাই ওই বাইকটা আমি 2-3 দিন চালায় আমি অসুস্থ হয়ে গেছিলাম। যে বাইকটা এত গরম হয় অথচ লিকুইড কুল আছে, এত গরম হয় যে বাইকের ট্যাঙ্ক সহ গরম হয়ে আপনার পা এগুলা এবং আপনার ইম্পর্টেন্ট যে পার্টগুলা শরীরের, এগুলা মনে হবে যে ভাই শেষ হয়ে যেতেছেন, আপনি এই দুনিয়াতে আপনি নাই। শীতের দিনে হয়তো কষ্ট করে বাইকটা আপনি চালাইতে পারবেন, বাট গরমের দিনে এবং জ্যামে ওই ধরনের বাইক চালাইতে পারবেন না। তো বাংলাদেশের বা ওয়ার্ল্ডের সবচেয়ে দামি কুলিং সিস্টেম লিকুইড কুল দিয়েও যদি ঠান্ডা না হয় এবং বাইকের সিসি যদি 150 হয়, তাহলে ভাই ওই বাইককে কি আপনি ভালো বলবেন? নাকি একটা নর্মাল একটা বাইক ধরেন সিসি 150 বা সিসি 350 বা 250, অথচ কোনো কুলিংই নাই, বাট আপনি সুন্দর চালাইতেছেন, হ্যাঁ ইঞ্জিনটা একটু গরম হইতেছে, বাট ওটা আপনার ফিল হইতেছে না। বাইকের হাত দিলে হয়তো বুঝতেছেন যে ইঞ্জিনটা গরম, বাট ভাই বাইক তো চলতেছে, বাইকের ইঞ্জিন গরম হয়েছে, ওকে আপনাকে একবার আইসা বলছে যে আমার ইঞ্জিন গরম, আমাকে বন্ধ করে দাও? তা তো বলে নাই। তো যেহেতু তা বলে নাই, তার মানে ওই বাইককে আপনি চলতে দেন। ওই বাইক ওইভাবেই চলার জন্যই কোম্পানি বানাইছে। একটা বাইক যখন কোম্পানি আপনাকে দিবে, তখন ওইটা একটা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি বা ইঞ্জিন গ্যারান্টি থাকবে। ইঞ্জিনে কোনো ঝামেলা হলে আপনাকে ইঞ্জিন চেঞ্জ করে দিবে বা বাইক চেঞ্জ করে দিবে, এরকম একটা আওতায় থাকে। ইঞ্জিন কিন্তু ওয়ারেন্টি থাকে, তাই না? তো সেইখানে আপনি কেন ভয় পাইতেছেন? আর একটা বাইক 1 বছরে ব্রেক এন্ড পিরিয়ড পার হয়ে ওই বাইক মোটামুটি ইজি হয়ে যায়, তাই না? ওই বাইক আর পরবর্তীতে অত গরমও হয় না। তো ফার্স্টের এই পিরিয়ডটা যদি কোনো ওয়ারেন্টির আন্ডারে থাকে বাইকটা, তাহলে আপনার এত কিসের চিন্তা যে বাইক গরম হইলো কি হইলো না? ভাই আসলে আমরা অনেক সময় আসল কাজ বাদ দিয়ে নকল কাজ নিয়ে মাতামাতি বেশি করি। বাইকিংটাকে আমরা এমন একটা পর্যায়ে চিন্তা করি যে এটা মনে হয় একটা উলিয়ার পর্যায়ে নিয়ে যাবে আমাকে, এটা ভালো চালাইলে বা এটা দামি চালাইলে বা এটা ভালো পারফরমেন্স দিলে। ব্যাপারটা আসলে তা না। বাইক টোটালি শখের একটা জিনিস এবং লাইফের প্রয়োজনীয় একটা পার্ট। অ্যান্ড এটাকে ওই জায়গায় যদি রাখেন, তাহলে আপনি মনে হয় বাইকিংটাকে এনজয় করবেন ওইভাবে। আর যদি বাইকিংটাকে আপনি ঝগড়ার মাধ্যমে এবং খারাপ ভালো খোঁজার মাধ্যমে এবং এই কাইকাবাড়ি বলে আমাদের গ্রামের ভাষায়, মানে লড়াই ঝগড়া যেটা, এগুলা করতে চান একজন আরেকজনের সাথে, ওটা নট অনলি বাইক, ওটা খালি হাত দিয়েও আপনি মারামারি করতে পারবেন। এটার জন্য একটা বাইককে টানার কোনো দরকার নেই। এই হলো অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে অনেক জায়গায় গেলাম, কাজ টাজ সারলাম, বাইক টাইক দেখলাম, অ্যান্ড রাস্তা আজকে এদিকেও ফাঁকা,
এনজয় করতেছি, সময়ও খুব একটা বাজে নাই, জিমেও ঢুকে যেতে পারবো কিছুক্ষণ পর। ভাই একটু যাইতে দেন ভাই। এই হলো অবস্থা। আমরা আজকের ভিডিও আর বড় করব না, আমরা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব। আর অনেক দিন পর আমরা F250 এই বাইকটা চালাচ্ছি, অ্যান্ড এই বাইকটা সম্ভবত আমি আর বেশি দিন চালাবো না। প্রায় কত কিলো যেন চালায় ফেলছি, 4700 কিলো চালায় ফেলছি। 5000 কিলোর আগে হয়তো আমি এই বাইকটা সেল করে দিব, হয়তো, গ্যারান্টি দিচ্ছি না। তো আপনারা, আচ্ছা আমি কই বিক্রি করি না করি আমি জানাবো, কারণ আমি সরাসরি নিজে বাইক বিক্রি করি না, আমি কোনো না কোনো দোকানকে দিয়ে দিই, দেন ওনারা বিক্রি করে ফেলে। মানে আমি ওনাদের কাছে বিক্রি করে দিই, দেন ওনারা বিক্রি করে ফেলে। মাঝখানে হয়তো ওনারা 2-4 হাজার টাকা লাভ করবে, বা এটা তাদের ব্যাপার কতটুকু কী করবে। কিন্তু আসলে আমি নিজে অ্যাড দিয়ে বিক্রি করতে গেলে ভাই যে পরিমাণ ফোন অ্যান্ড যে পরিমাণ ইনকোয়ারিজ আসে, ওইগুলা মানে নেওয়াটা আমার জন্য একটু কষ্টের হয়ে যায়। এই ভাইয়ার চুল তো সুন্দর, মাশাল্লাহ। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.